এ ছেলে, কোথায় ঢুকে আসছিস? এটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, কোনো গ্রামের মেলা নয়। চল পেছনে হট। সাহেব, আমার কাছেও ডাক এসেছে, আমাকে ভেতরে যেতে দিন। আরে ভাই লোক দেখো, এর কাছে তো জুতো কেনার টাকা নেই। এই 100 মিটার দূর থেকে নিশানা কি খাক লাগাবে? দেখা যাক। নিশানা জুতো দিয়ে নয়, জিগিরে আর নজর দিয়ে লাগানো হয় সাহেব। অনেক বলে ফেলেছিস তুই। ঠিক আছে, এবার দেখি তোর এই বাসে লাইছি। যদি তুই প্রথম রাউন্ড থেকে বাদ না পড়িস তবে আমি আমার নাম বলে দেবো। এই কাহিনী এমন এক তীরের যা কমান থেকে নয়, বরং এক আহত কলিজা থেকে বেরিয়েছিল। এই কাহিনী সেই একলব্যের যে বুড়ো আঙুল না কেটেই পুরো দুনিয়াকে নিজের কদমে ঝুঁকিয়ে দিয়েছিল। আজ আপনারা দেখবেন যে যখন কার্বন ফাইবারের লক্ষ টাকার ধনুক ফেল হয়ে যায়, তখন জঙ্গলের বাঁশ দিয়ে তৈরি এক সামান্য ধনুক কিভাবে ইতিহাস রচনা করে। কি এক আদিবাসী ছেলে যার কাছে পরার মতো জুতো নেই, সে দেশের অলিম্পিক চ্যাম্পিয়নকে হারাতে পারে। এই মোকাবিলা আমিরি আর গরিবীর নয়, এই মোকাবিলা অহংকার আর সংস্কারের। যদি আপনিও মানেন যে প্রতিভা কারো একচেটিয়া সম্পত্তি নয়, তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন। আমি আপনাদের রনি ভাই। চলুন যাই সেই ময়দানে যেখানে আজ এক জঙ্গলের বাঘ শিকার করতে নেমেছে। দিল্লির ন্যাশনাল স্টেডিয়াম আজ এক অন্য রঙে সেজেছিল। দেশ বিদেশ থেকে আসা ধনী আর রাইস লোকেরা ভিআইপি বক্সে বসেছিল। এসি চলছিল আর তাদের হাতে ছিল বিদেশি জলের বোতল। আজ ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল, অর্থাৎ তীরন্দাজির মহাকুম্ভ। ময়দানের মাঝখানে রং বেরঙের টার্গেট লাগানো ছিল। সেখানে দাঁড়িয়েছিল দেশের সেরা তীরন্দাজরা। প্রতিটি খেলোয়াড়ের গায়ে ব্র্যান্ডেড জার্সি ছিল, চোখে দামি চশমা ছিল, আর তাদের হাতে যে ধনুকগুলো ছিল তা কোনো সাধারণ কাঠের ছিল না। সেগুলো কার্বন ফাইবার আর অ্যালুমিনিয়ামের তৈরি আধুনিক মেশিন ছিল, যেগুলোর দাম 5 থেকে 20 লাখ টাকা পর্যন্ত। এই ধনুকগুলোতে দূরবীন লাগানো ছিল, স্ট্যাবিলাইজার লাগানো ছিল, যা হাওয়ার গতি পর্যন্ত বলে দিত। মনে হচ্ছিল যেন এই খেলোয়াড়রা মানুষ নয়, রোবট। এই ভিড়ে সবচেয়ে বেশি দম্ভ যদি কারো মধ্যে থাকত, তবে সে ছিল আরিয়ান সিংঘানিয়া। আরিয়ান গত 2 বছর ধরে ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল এবং অলিম্পিকেও গিয়েছিল। তার বাবা এই স্পোর্টস ফেডারেশনের সবচেয়ে বড় ডোনার ছিলেন। আরিয়ানের হাতে যে ধনুকটি ছিল তা আমেরিকা থেকে আনানো হয়েছিল, যার দাম ছিল 20 লাখ টাকা। সে নিজের কবজিতে ঘাম মোছার ব্যান্ড বাঁধছিল আর নিজের কোচের সাথে হাসি মুখে কথা বলছিল। সে জানত যে আজকের গোল্ড মেডেল তারই গলায় আসবে, কারণ তার টক্করে কেউ ছিল না। কিন্তু তখনই স্টেডিয়ামের এন্ট্রি গেটে একটা হাঙ্গামা হলো। সিকিউরিটি গার্ডরা কাউকে ভেতরে আসতে বাধা দিচ্ছিল। ভাগ এখান থেকে, এটা কোনো সার্কাস নয় যে তুই তোর তামাশা দেখাবি, এক গার্ড চিৎকার করে উঠল। সাহেব, আমার নাম বীরা, আমার রেজিস্ট্রেশন হয়েছে, আমাকে ভেতরে যেতে দিন। এক রোগা অথচ শক্ত আওয়াজ এলো। আরিয়ান আর বাকি খেলোয়াড়দের নজর সেই দিকে গেল। তারা দেখল যে গার্ডরা একটা আদিবাসী ছেলেকে ধাক্কা দিচ্ছে। সেই ছেলের শরীর ছিল পেটানো, গায়ের রং তামার মতো পাকা, আর সে কাপড়ের নামে শুধু একটা ধুতি জড়িয়েছিল। তার পায়ে জুতো ছিল না, পায়ের তলা ফেটে গিয়েছিল। আর সবচেয়ে অবাক করা বিষয় এটি ছিল যে তার কাঁধে কোনো বিদেশি ধনুক নয়, বরং জঙ্গলের বাঁশ দিয়ে তৈরি এক পুরনো আর তেড়া বাঁকা ধনুক ঝোলানো ছিল। আর তার পিঠে তুনিরের বদলে বাঁশের একটা ঝুড়ি ছিল, যাতে পাখির পালক লাগানো তীর ছিল। আরিয়ান জোরে হেসে উঠল আর নিজের সাথীদের বলল, দেখো ভাই লোক, এখন এই জঙ্গলিরাও আমাদের সাথে মোকাবিলা করবে। মনে হচ্ছে রাস্তা ভুলে জঙ্গল থেকে শহরে চলে এসেছে। এ ছেলে, এখানে পাখি মারতে হবে না, এটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, বেরো এখান থেকে। বীরা গার্ডের হাত ঝটকে দিল আর নিজের পকেট থেকে একটা দুমড়ানো কাগজ বের করল। এই দেখুন সাহেব, কোচ সিনহা সাহেব আমাকে ডেকেছেন, আমার নাম লিস্টে আছে। তখনই সেখানে কোচ সিনহা দৌড়ে এলেন। কোচ সিনহা এক পুরনো আর সৎ কোচ ছিলেন, যাকে ফেডারেশন সাইডলাইন করে দিয়েছিল। তিনি গার্ডকে বকলেন, সরো, একে ভেতরে আসতে দাও, এ আমার স্টুডেন্ট। আরিয়ান কোচ সিনহাকে উপহাস করে বলল, আরে সিনহা স্যার, রিটায়ারমেন্টের বয়সে এখন আপনি এই আদিবাসীদের ট্রেন করছেন? আরে ভাই লোক দেখো, এর কাছে তো জুতো কেনার টাকা নেই, এ 70 মিটার দূর থেকে নিশানা কি খাক লাগাবে? নিশানা জুতো দিয়ে নয়, জিগারে আর নজর দিয়ে লাগানো হয় সাহেব। অনেক বলে ফেলেছিস তুই, ঠিক আছে, এবার দেখি তোর এই বাঁশের লাঠিতে কতটা দম আছে। যদি তুই প্রথম রাউন্ড থেকে বাদ না পড়িস, তবে আমি আমার নাম বদলে দেব। কম্পিটিশন শুরু হলো। অ্যানাউন্সার ঘোষণা করল যে প্রথম রাউন্ড 70 মিটারের হবে। হাওয়া একটু তেজ চলছিল, যা তীরন্দাজদের জন্য সবচেয়ে বড় শত্রু। সব খেলোয়াড় নিজের নিজের পজিশনে এলো। আরিয়ান নিজের হাইটেক ধনুক তুলল। সে নিজের দূরবীন দিয়ে টার্গেটকে দেখল। তার ধনুকে লাগানো সেন্সার হাওয়ার গতি মাপল, আর সে খুব আরামসে তীর ছাড়ল। শান করে তীর গিয়ে সোজা টার্গেটের মাঝখানে হলুদ বৃত্তে লাগল। পারফেক্ট 10। পুরো স্টেডিয়াম করতালিতে ফেটে পড়ল। আরিয়ান পেছনে ফিরে বীরার দিকে দেখল আর এক ব্যঙ্গাত্মক হাসি দিল, যেন বলতে চাইছিল যে বেটা, এটা হলো আমার লেভেল।
এবার বীরার পালা ছিল। যখন বীরা লাইনে এলো তখন দর্শকরা হাসতে লাগল। কেউ শীষ দিচ্ছিল তো কেউ বলছিল যে এটা তো কমেডি শো চলছে। বীরা নিজের বাঁশের ধনুক তুলল। তাতে কোনো দূরবীন ছিল না, কোনো ব্যালেন্স রড ছিল না, কোনো ক্লিকার ছিল না। এটা স্রেফ এক শুকনো কাঠি আর পশুর নাড়ি দিয়ে তৈরি দড়ি ছিল। বীরা চোখ বন্ধ করল। সে হাওয়াকে নিজের গালে অনুভব করল। তার নাকের ফুটো স্ফুরিত হল, যেমন কোনো পশু হাওয়ায় গন্ধ শোকে। সে মাটির স্পর্শ নিজের খালি পায়ে অনুভব করল। সে এক দীর্ঘশ্বাস নিল আর তীর চড়াল। তার কমান চড়চড় করে শব্দ করছিল। লোক হাসছিল যে এখনই এই ধনুক ভেঙে যাবে, কিন্তু পরের মুহূর্তেই এক অদ্ভুত আওয়াজ এলো, হুশ। বীরার তীর বেরোল আর সোজা গিয়ে আরিয়ানের তীরের একদম পাশে গেঁথে গেল, টার্গেটের একদম মাঝখানে। বুলজাই। স্টেডিয়ামে নিস্তব্ধতা নেমে এলো। যারা হাসছিল তাদের মুখ হাঁ হয়ে গেল। অ্যানাউন্সারও এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর চিৎকার করে উঠল, 10 পয়েন্ট! এটি অবিশ্বাস্য! এক দেশি ধনুক থেকে পারফেক্ট 10! আরিয়ানের মুখ শুকিয়ে গেল। তার মনে হলো এটা হয়তো তুক্কা। সে কোচকে বলল, স্যার, হাওয়ার ঝাপটা এসেছিল তাই লেগে গেছে, পরের বার লাগবে না। কিন্তু বীরার এটা তুক্কা ছিল না, এটা ছিল তার তপস্যা। রাউন্ডের পর রাউন্ড খেলা এগিয়ে চলল। বাকি খেলোয়াড়রা বাদ হতে থাকল। বীরা আর আরিয়ানের মধ্যে সমানে সমানে টক্কর চলছিল। আরিয়ান মেশিনের জোরে সঠিক নিশানা লাগাচ্ছিল, আর বীরা নিজের আত্মার জোরে। ধীরে ধীরে ভিড়ের উপহাস সম্মানে বদলে যেতে লাগল। মানুষ এখন আরিয়ানের নয়, বীরার নাম ধরে চিৎকার করছিল, কামন বীরা, দেখিয়ে দাও এদের। প্রতিবার যখন বীরা নিজের বাঁশের ধনুক তুলত তখন পুরো স্টেডিয়াম দম বন্ধ করে ফেলত। ফাইনাল রাউন্ড এসে গেল। স্কোর সমান ছিল। আরিয়ান আর বীরার দুজনেরই পয়েন্ট 1। এখন ফাইসালা শেষ 3 তীরে হতে হতো। কিন্তু তখনই আবহাওয়া বদলে গেল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, আর খুব জোরে আঁধি চলতে লাগল। ধুলো উঠতে লাগল। হাওয়ার গতি এত তেজ ছিল যে বড় বড় পতাকাগুলো ফরফর করে উঠতে লাগল। আরিয়ান ঘাবড়ে গেল। সে তার কোচকে বলল, স্যার, এত হাওয়ায় সেন্সার কাজ করছে না, স্কোপ কাঁপছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমাদের ম্যাচ থামানো উচিত। জাজরা নিজেদের মধ্যে কথা বলল, কিন্তু নিয়ম অনুযায়ী ম্যাচ থামানো সম্ভব ছিল না। এটা সবার জন্য সমান ছিল। আরিয়ান বিরক্ত হয়ে নিজের তীর চালাল। হাওয়ার ঝাপটায় তীর দিকভ্রষ্ট হয়ে গেল আর 8 নম্বর সার্কেলে গিয়ে লাগল। আরিয়ান রাগে নিজের ধনুক মাটিতে আছাড় দিল। এটা চিটিং! এত হাওয়ায় কেউ কিভাবে খেলতে পারে? এবার ভিরার পালা। তাকে জেতার জন্য 9 বা 10 পয়েন্টের প্রয়োজন ছিল। হাওয়া এত তেজ ছিল যে ভিরার রোগা শরীর টলছিল। তার চোখে ধুলো যাচ্ছিল। সে নিজের তীর চড়াল, কিন্তু হাওয়া তার ধনুককে নাড়িয়ে দিচ্ছিল। কোচ সিনহা চিৎকার করে বললেন, ভিরা, থেমে যা, হাওয়া কমার অপেক্ষা কর, এখন চালাস না। কিন্তু ভিরার নিজের দাদামশায়ের কথা মনে পড়ে গেল। বেটা, যখন জঙ্গলে তুফান আসে তখন শিকার লুকোয় না, তুফানের অংশ হয়ে যায়। হাওয়ার সাথে লড়িস না, হাওয়ার সাথে বয়ে যা। ভিরা টার্গেট দেখা বন্ধ করে দিল। সে নিজের চোখ বন্ধ করে নিল। সে হাওয়ার শোঁ শব্দ শুনল। সে অনুভব করল যে হাওয়া কোন দিকে বইছে। সে নিজের ধনুককে টার্গেটের সোজাসুজি না রেখে বরং হাওয়ার দিকে একটু তেরছা করল। এটা পাগলামি ছিল, না দেখে টার্গেট থেকে দূরে নিশানা লাগানো। সবাই চিৎকার করছিল, আরে কোথায় মারছে, টার্গেট তো সোজা। কিন্তু ভিরা নিজের দুনিয়ায় ছিল। সে নিজের শ্বাস রোধ করল, হৃৎস্পন্দন থামিয়ে দিল, আর যেই হাওয়ার একটা তেজ ঝাপটা এলো সে তীর ছেড়ে দিল। তীর হাওয়ায় ঢেউ খেলিয়ে এগোল। মনে হচ্ছিল যেন ওটা বাইরে চলে যাচ্ছে। কিন্তু তখনই হাওয়া তাকে মোড় নিল, যেমন কোনো অদৃশ্য হাত তাকে রাস্তা দেখিয়ে দিল। তীর সাপের মতো হাওয়াকে চিড়ে গেল, আর ঠক, বুলজাই, একদম মাঝখানে। ক্যামেরা জুম হল। তীর আরিয়ানের তীরকে চিরে ভেতরে ঢুকে গিয়েছিল। স্টেডিয়ামে এক বিস্ফোরণ হল। করতালির শব্দ এত জোরে ছিল যে মেঘও গর্জে উঠল। ভিরা নিজের চোখ খুলল আর আকাশের দিকে তাকাল। সে হাত জোর করে নিজের পূর্বপুরুষদের ধন্যবাদ জানাল। কোচ সিনহা দৌড়ে এলেন আর ভিরাকে জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বললেন, তুই করে দেখিয়েছিস আমার বাঘ, তুই করে দেখিয়েছিস। আরিয়ান নিজের জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার 20 লাখ টাকার ধনুক আর বিদেশি ট্রেনিং আজ এক বাঁশের লাঠির সামনে হাঁটু গেড়ে দিয়েছিল। তার অহংকার চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি। জাজরা এক ঘোষণা করল, স্কোরে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল, আর নিয়ম মোতাবেক যদি ফাইনালে এত ক্লোজ ফাইট হয় তবে এক গোল্ডেন অ্যারো অর্থাৎ এক শেষ তীর দিয়ে ফয়সালা হবে। আর এবার টার্গেট আরও কঠিন হবে।
জাজ বললেন, এবার টার্গেট ৭০ মিটার দূরে রাখা একটা ছোট কয়েন হবে। যে সেই কয়েনটিকে বিঁধতে পারবে সেই হবে আসল বিজেতা। এটি অসম্ভব ছিল। ৭০ মিটার দূর থেকে একটা ছোট কয়েন দেখাই মুশকিল ছিল। আরিয়ান মানা করে দিল, আমি খেলতে পারবো না, এটা পাগলামি। এত দূর থেকে কয়েন কারোর চোখে পড়বে না, এটা ভাগ্যের খেলা, প্রতিভার নয়। ভীরা সামনে এলো। সে মাইক নিল আর বলল, আমি তৈরি। আরিয়ান হাসল, পাগল নাকি, তোর চোখেও পড়বে না। ভীরা বলল, আমার দেখার প্রয়োজন নেই, আমি অনুভব করতে পারি। জাজরা অনুমতি দিলেন। আরিয়ানকেও বাধ্য হয়ে আসতে হলো। প্রথমে আরিয়ান চেষ্টা করল। সে অনেকক্ষণ ধরে নিশানা সাধল, কিন্তু তার হাত কাঁপছিল। তার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল। সে তীর ছাড়ল, আর তীর কয়েনের পাশ দিয়ে বেরিয়ে গেল। খুব কাছাকাছি ছিল, কিন্তু লাগল না। এবার ভীরার পালা। এটা ছিল তার শেষ সুযোগ দুনিয়াকে প্রমাণ করার যে আদিবাসীরা পিছিয়ে নেই, তারা শুধু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ভীরা তার তুনির থেকে নিজের সেরা তীরটি বের করল, যার পেছনে ময়ূরের পালক লাগানো ছিল। স্টেডিয়ামে এত নিস্তব্ধতা ছিল যে সূচ পড়লেও শব্দ শোনা যেত। ভীরা ধনুক তুলল। সে সেই কয়েনটিকে দেখল যা রোদে চকচক করছিল। সে ভাবল, এই কয়েন হলো সেই টাকা যার কারণে আমার গ্রামের মানুষ না খেয়ে মরে। এটা সেই আমিরই যা আমাদের সবসময় নিচে দাবিয়ে রেখেছে। আজ আমাকে এই কয়েনকে নয়, এই বৈষম্যকে বিঁধতে হবে। সে গুণ টানল। তার মাংসপেশী প্রতিটি তন্তু টান টান হয়ে গেল। সে এবার হাওয়ার অপেক্ষা করল না। সে নিজের আত্মার সমস্ত শক্তি লাগিয়ে দিল, আর তীর ছেড়ে দিল। তীর এক সোজা রেখার মতো শোঁ শোঁ করে গেল, আর পরের মুহূর্তেই এক ধাতুর সংঘর্ষের আওয়াজ এলো। টং! কয়েনটি হাওয়ায় লাফিয়ে উঠল। তার ঠিক মাঝখানে ছিদ্র হয়ে গিয়েছিল। তীর তাকে নিয়ে পেছনে লাগানো বোর্ডে গেঁথে গেল। অসম্ভব! এই শব্দটি প্রত্যেকের মুখ থেকে বেরোল। কমেন্টেটর নিজের চেয়ার থেকে পড়ে গেলেন। আরিয়ান মাটিতে বসে পড়ল। সে নিজের মাথা চেপে ধরল। ভীরা নিজের ধনুক নিচে রাখল। সে কোনো উদযাপন করল না। সে শান্ত দাঁড়িয়েছিল, যেমন সে কোনো বড় কাজ নয়, স্রেফ নিজের কর্তব্য পালন করেছে। পুরো স্টেডিয়াম তাকে সালাম করছিল। বড় বড় মন্ত্রী আর অফিসার, যারা কাল পর্যন্ত তাকে ভেতরে আসতে বাধা দিচ্ছিল, আজ তার সাথে ফটো তোলার জন্য হুড়োহুড়ি করছিল। প্রাইজ সেরেমনিতে যখন ভীরাকে পোডিয়ামের সবার ওপরে দাঁড় করানো হলো আর জাতীয় সঙ্গীত বাজল, তখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তাকে গোল্ড মেডেল পরানো হলো। আরিয়ান দ্বিতীয় স্থানে দাঁড়িয়েছিল। সে ভীরার দিকে হাত বাড়িয়ে দিল আর বলল, ভাই, তুই আমাকে হারিয়ে দিয়েছিস, তোর কাঠিতে জাদু আছে। ভীরা মাইক নিল, আর যা সে বলল তা আজও ইতিহাসে নথিভুক্ত আছে। সে বলল, সাহেব, এই জাদু কাঠিতে নেই, এই জাদু পেটের আগুনে আছে। আপনারা মেডেলের জন্য খেলেন, আমরা জীবনের জন্য খেলি। যখন নিশানা ভুল হলে প্রাণ যাওয়ার ভয় থাকে, তখন নিশানা কখনো ভুল হয় না। এই মেডেল আমার নয়, এটা আমার জঙ্গলের, আমার সেই ভাইদের যাদের আপনারা মূর্খ ভাবেন। শুধু আমাদের সুযোগ দিন, আমরা আকাশের তারা ছিঁড়ে আনব। সেদিন ভীরা শুধু গোল্ড মেডেল জেতেনি, সে কোটি কোটি আশা জিতেছিল। সে বুঝিয়ে দিয়েছিল যে যদি জেদ থাকে, তাহলে বাঁশের লাঠিও AK-47-এর চেয়ে বেশি ঘাতক হতে পারে, আর খালি পায়ে হাঁটা মানুষও দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়াতে পারে। বন্ধুরা, ভীরার এই কাহিনী আমাদের শেখায় যে নিজের অভাবকে নিজের দুর্বলতা হতে দিও না। তোমার কাছে যা আছে সেটাকেই নিজের হাতিয়ার বানাও। দুনিয়া সরঞ্জাম দিয়ে নয়, সাধনা দিয়ে জয় করা হয়। যদি এই আদিবাসী একলব্যের কাহিনী আপনার গায়ের লোম খাড়া করে দিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করে দুনিয়াকে জানিয়ে দিন যে ভারতের আসল ট্যালেন্ট কোথায় বাস করে। কমেন্টে নিজের শহরের নাম আর জয় হিন্দ অবশ্যই লিখবেন। আমি রনি ভাই আবার আসব আরও জোশ ভরা এক কাহিনীর সাথে। ততক্ষণ নিশানা ঠিক রেখো।